আজ থেকে ৭৩ বছর আগে ১৮ই জানুয়ারি ১৯৫২ কর্ণাটকের গোপীনাথন গ্রামে একটি ছোট্ট বাচ্চার জন্ম হয়। কেই বা জানতো বড় হয়ে সেই ছোট্ট ছেলেটি দক্ষিণ ভারতের ৩টি রাজ্যের প্রশাসনের কাছে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। ছেলেটি যত বড় হতে থাকে জঙ্গলের সঙ্গে তার সম্পর্ক হয়ে ওঠে আরও নিবিড়। ধীরে ধীরে সে লাল চন্দনের স্মাগলিং শুরু করে। প্রায় ২০০০ খানেক হাতিকে করে তাদের দাঁত বিক্রি করে বিদেশের বাজারে। শুধুমাত্র তাই নয়, লাল চন্দনের ব্যবসা করে সে শুধুমাত্র কোচিন পর্যন্ত নয়, জাপান এবং চীনের মার্কেটেও তা স্মাগলিং করে এবং কোটি কোটি টাকা সেখান থেকে স্মাগলিং করে রোজগার করে। এতটাই দাপাদাপি তার শুরু হয়েছিল যে কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুর পুলিশ প্রশাসনের কাছে সে ধীরে ধীরে একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তাকে জীবিত অথবা মৃত অবস্থায় পাকড়াও করার জন্য ৩০টা বছর নষ্ট হয় সেই জায়গার প্রশাসনের। তার এই কুকর্ম একটিমাত্র রাজ্যে বিস্তার ছিল না, ৩টি রাজ্যের গভীর জঙ্গলে তার বিস্তার ছড়িয়ে পড়েছিল এবং ঠিক এই কারণেই কোনো একটি নির্দিষ্ট রাজ্যের পুলিশ প্রশাসনের মাথা ব্যথার কারণ। যখন একটি রাজ্য থেকে অন্য রাজ্যের জঙ্গলে সে খুব সহজেই অনায়াসে পাড়ি দিত, তখন একটি রাজ্যের পুলিশ বর্ডার এবং আইনি জটিলতার কারণে অন্য রাজ্যে যেতে পারতো না। ঠিক এভাবেই প্রশাসনের ৩০টা বছর নষ্ট হয়। এছাড়াও সে জঙ্গলে বসবাসকারী আদিবাসীদের সঙ্গে এমন এক নিবিড় সম্পর্ক তৈরি করে ফেলেছিল যে কোনো রকম পুলিশি ইনফরমেশন খুব সহজেই তার কাছে চলে যেত এবং যে কোনো পুলিশি অভিযান খুব সহজেই ব্যর্থ হতো। বেকার এবং না খেতে পাওয়া মানুষগুলো ছিল তার প্রথম টার্গেট। তাদেরকে প্রচুর পরিমাণে অর্থের বিনিময়ে নিজের দলের মধ্যে নিয়ে একটা খুব সুন্দর ইকোসিস্টেম তৈরি করে ফেলেছিল সে। যত দিন যাচ্ছিল তার দাপাদাপির বিস্তার অনেক বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়ছিল এবং নিজেকে একটা ইন্টারন্যাশনাল মাফিয়া হিসাবে তৈরি করার জন্য সে বেশ কিছু সুপরিকল্পিতভাবে কতগুলি স্টেপ নেয়। ১৯৮৪, ১৯৯১, ১৯৯৩, ২০০০ এবং ২০০৫ এই ৫টি বছর সে এমন এমন ঘটনা ঘটায় যাতে করে সে শুধুমাত্র ওই ৩টি রাজ্যের মধ্যে নয়, গোটা ভারত তথা ইন্টারন্যাশনাল মাফিয়া হিসাবে নিজেকে পরিণত করে। সে সবসময় নিজেকে কোনো একটি নির্দিষ্ট গ্যাংয়ের মধ্যে বা কারোর আন্ডারে কাজ করার কোনো সময় পক্ষপাতী ছিল না। সেই জন্য এলাকায় যে সমস্ত ছোট বড় ডাকাত বা দস্যুরা ছিল তাদেরকে একটি ডিনারের আমন্ত্রণ জানায়। ডিনারে একটি মাত্র শর্ত দেয়। সে শর্তটা কি? সেটা হলো তারা সবাই বিনা অস্ত্রে আসবে। ডিনার শেষ হতেই সবাইকে একটি করে সুপারি দেয়। তখনই তার আশেপাশে লুকিয়ে থাকা তার দলের অন্যান্য সদস্যরা বুঝতে পারে এবং সেই সমস্ত ছোট বড় মাফিয়াদের উপরে হামলা করে এবং প্রত্যেককেই নির্মমভাবে। শুধু তাই নয়, ১৯৯১ সালে পি শ্রীনিবাসন নামে একজন পুলিশ অফিসারকে বিনা অস্ত্রে একটি নির্দিষ্ট জায়গায় জঙ্গলে আসার জন্য চ্যালেঞ্জ দেয় এবং শর্ত দেয় যে আমি আপনাকে ধরা দেবো যদি আপনি বিনা অস্ত্রে আসেন। সময় এবং জায়গা তার ঠিক করা ছিল। পি শ্রীনিবাসন ছিলেন একজন সুদক্ষ পুলিশ কর্মী। তার দক্ষতার জন্য তিনি কীর্তি চক্র পুরস্কার পেয়েছিলেন। খুব সহজেই তিনি সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, কিন্তু দুর্ভাগ্যবশত অনেক ছলে বলে কৌশলে পি শ্রীনিবাসনকে তার সাঙ্গপাঙ্গরা মিলে তার মুন্ডচ্ছেদ করে এবং তার মুন্ডু নিয়ে ফুটবল খেলে। এতটাই নৃশংস ছিল তার দল। ঠিক একইভাবে ১৯৯৩ র্যাম্বো গোপালকৃষ্ণন নামে অন্য আরেকজন পুলিশ অফিসারকে ঠিক একইভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। তখনও জায়গা এবং সময় তারই দেওয়া ছিল, কিন্তু এইবার র্যাম্বো গোপালকৃষ্ণন কোনো রকম ভুল করতে রাজি ছিলেন না। ২২ জনের একটি বিশেষ দল তৈরি করে এবং একটি বড় পুলিশ ভ্যানের মধ্যে ২২ জন পুলিশ কর্মী এবং পিছনে একটি জিপে তার একজন পুলিশ সহকর্মী ড্রাইভার এবং তিনি রওনা দেন সেই জায়গার উদ্দেশ্যে। কিন্তু এবারও দুর্ভাগ্যবশত একটি পুলের বাইরে পোঁতা ছিল ল্যান্ডমাইন। পুলিশ ভ্যান এবং পিছনের জিপ দুটোই উড়ে যায়। বহু পুলিশ কর্মী ওখানেই নিজেদের প্রাণ হারান। র্যাম্বো গোপালকৃষ্ণন গুরুতরভাবে প্যারালাইজ হয়ে যান। আর ঠিক ওই বছরই নভেম্বর মাসে জঙ্গলের মধ্যে থাকা ৮ জনকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে গুলি করে করেন, কারণ সে সন্দেহ করত এই পুলিশকে তারাই ইনফরমেশন দিচ্ছে। ২০০০ সাল আসতে আসতে সে আবার নিজের অপরাধের মাত্রাকে অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। দক্ষিণী কন্নড় সুপারস্টার পুনিত রাজকুমারের বাবা ডক্টর রাজকুমার তাকে তার ফার্ম হাউসের একটি ঘর থেকে কিডন্যাপ করে। দীর্ঘ ১০৮ দিন তাকে জঙ্গলে আটকে রাখা হয় এবং পরবর্তী ক্ষেত্রে ৩০ কোটি টাকার বিনিময়ে তাকে মুক্তি দেওয়া হয়। এই অপহরণের পিছনে তার দুটো উদ্দেশ্য ছিল। একটি হচ্ছে নিজেকে একটা সর্বভারতীয় স্তরে মাফিয়া হিসাবে প্রচার করা এবং দ্বিতীয়ত হচ্ছে একজন বড় মাপের মানুষকে যখন অপহরণ করা হবে তখন প্রচুর পরিমাণের অর্থ মুক্তিপণ হিসাবে পাওয়া যেতে পারে।
এই দুটো উদ্দেশ্যে সে কিন্তু ডক্টর রাজকুমারকে অপহরণ করেছিল। আবার ঠিক একই পদ্ধতিতে 2002 সাল তৎকালীন তামিলনাড়ুর একজন মন্ত্রী এইচ নাগাপ্পাকে অপহরণ করা হয়। অপহরণের একটি মাত্র কারণ ছিল, তার কিছু সাঙ্গপাঙ্গ পুলিশের দ্বারা গ্রেপ্তার হয় এবং তাদেরকে জেলবন্দি করা হয়। কিন্তু পরবর্তী ক্ষেত্রে পুলিশ যখন সেই জায়গার সন্ধান পায়, পুলিশ সেখানে অভিযান করে এবং সেখানে ক্রস ফায়ারে এইচ নাগাপ্পা নিহত হন। দীর্ঘদিন ধরে পুলিশ এইচ নাগাপ্পার কোনো রকম মৃত্যু সংবাদ মাধ্যমে ঘোষণা করেনি। ঠিক সেই সময় সে একটি ভিডিও বার্তা এইচ নাগাপ্পার পরিবারকে পাঠায় এবং সেখানে সে স্বীকার করে যে তারা এইচ নাগাপ্পাকে অপহরণ করেছিল এবং পুলিশের সঙ্গে ক্রস ফায়ারে এইচ নাগাপ্পার শরীরে কয়েকটি গুলি লাগার জন্য এইচ নাগাপ্পা মারা যায়। ওই ভিডিওতে সে সরাসরি তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে দোষারোপ করে। যাই হোক, সময় যত এগিয়েছে তত তৎকালীন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার উপর আন্তর্জাতিক এবং সর্বভারতীয় স্তরে একটি চাপ সৃষ্টি হয়। কেনই বা হবে না? 2000 সংখ্যক হাতি হত্যা করে তাদের দাঁত বিদেশের বাজারে বিক্রি করা এবং প্রায় 150 জন মানুষকে হত্যা করা, যার মধ্যে বহু পুলিশ কর্মীও রয়েছিল। এই জন্য সরকার থেকে তার উপরে একটা চাপ তৈরি করা হচ্ছিল। ঠিক ওই সময় মুখ্যমন্ত্রী জয়ললিতা একটি STF অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেন, যার হেড করা হয় IPS অফিসার কে বিজয় কুমারকে। হ্যাঁ, এই কে বিজয় কুমারই ছিলেন 1985 থেকে 1990 সাল পর্যন্ত রাজীব গান্ধীর যে SPG অর্থাৎ স্পেশাল প্রোটেকশন গ্রুপের একজন কমান্ডার অফিসার। কে বিজয় কুমার একজন সুদক্ষ পুলিশ অফিসার ছিলেন এবং তিনি একটি স্পেশাল গ্রুপ তৈরি করেন এবং যে গ্রুপটা একটা নির্দিষ্ট বৈঠকে যখন তার পুরনো ভিডিওগুলো দেখছিল তখন খেয়াল করেন যে সেই ডাকাত অর্থাৎ দস্যুটি যে কাগজ পড়ছে সেই কাগজটি বারবার চোখের সামনে আনছে এবং সেটাকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই কে বিজয় কুমার সেই ডাকাত দলের কয়েকজন সদস্যকে বিভিন্ন রকম ছলে বলে কৌশলে নিজের ইনফর্মার হিসাবে তৈরি করে এবং কোনো রকমে সেই ডাকাতকে রাজি করানো হয় তার চোখের চিকিৎসার জন্য। চোখের চিকিৎসার জন্য জঙ্গল থেকে জঙ্গলের বাইরে একটি জায়গায় একটি চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হবে। ধর্মাপুরি থেকে সালেম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটি অ্যাম্বুলেন্স বুক করা হয়, যার ড্রাইভার এবং কো ড্রাইভার দুটোই ছিল STF এর মেম্বার। আর সেই অ্যাম্বুলেন্সটার নাম ছিল কোকুন, আর সেই অ্যাম্বুলেন্সের নাম থেকেই এই অপারেশনটির নাম হয় অপারেশন কোকুন। কিছু দূর যাওয়ার পর হাইওয়ের ওপরে একটি গাড়িকে খারাপ অবস্থায় দাঁড়া করে রাখা হয় রাস্তার মাঝামাঝি। তখন অ্যাম্বুলেন্সটি যখন গিয়ে ওই খারাপ গাড়িটির পাশে দাঁড়ায় তখন STF এর অফিসাররা গাড়ি থেকে নেমে যায় এবং ততক্ষণে কিন্তু সেই ডাকাত বুঝতে পারে যে তার শেষ দিন এসে গেছে এবং তখন মাইকিং করা হয় তাকে আত্মসমর্পণ করার জন্য, কিন্তু সেটা হয় না। আর যখন আত্মসমর্পণ না করে তখন সেই ডাকাত এবং তার দলের 2 সদস্যকে ওই গাড়ির মধ্যেই রেখে 30 রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয়। আর এই গল্পটাই ছিল আমাদের সেই কুখ্যাত চন্দন দস্যু বীরাপ্পানের। সম্প্রতি পুষ্পা নামে একটি দক্ষিণী সিনেমা রিলিজ হয়। অনেকে সেটিকে চন্দন দস্যু বীরাপ্পানের সঙ্গে রিলেট করতে চেষ্টা করেন, কিন্তু অন্ধ্রপ্রদেশের যে ফরেস্ট ডিপার্টমেন্ট রয়েছে সেটি থেকে পুষ্পা সিনেমার রিলিজের পরেই তার এগেনস্টে একটি কমপ্লেন ফাইল করা হয়। তাদের আবেদন খুব সামান্য ছিল যে বীরাপ্পানের মতো একজন চন্দন দস্যু এবং যে তার সারা জীবনে বহু মানুষকে এবং জন্তু জানোয়ারকে হত্যা করেছে তার জীবনীতে যেন কোনো রকমভাবেই হিরোইক সিন না থাকে। পরবর্তী ক্ষেত্রে প্রোডাকশনের তরফ থেকে সেটিকে সম্পূর্ণভাবে পুষ্পা এবং বীরাপ্পান দুটোকে পৃথক বলেই ঘোষণা করা হয়। কি এমন হয়েছে যে দক্ষিণ ভারতে লাল চন্দন একটা বড় ডিমান্ডিং জায়গায় রয়েছে? এর পিছনে অনেকগুলি কারণ আছে। তার মধ্যে যে কারণগুলি বলতে হয় সেগুলি হলো, গোটা বিশ্বে যে পরিমাণ লাল চন্দনের কাঠ সাপ্লাই হয় তার ম্যাক্সিমামটা ভারতবর্ষের দক্ষিণ দিকে কেরল, কর্ণাটক এবং তামিলনাড়ুর জঙ্গল থেকেই পাওয়া যায়। এটি একটি অত্যন্ত সুগন্ধিযুক্ত কাঠ এবং যার মাত্র 12 সেন্টিমিটার একটি গুঁড়ি হতে সময় লাগে 18 থেকে 20 বছর। তাহলে বোঝা যাচ্ছে যে এর ডিমান্ড কোন পর্যায়ে। এই লাল চন্দনের কাঠ থেকেই জাপান এবং চীনে বিভিন্ন রকম সঙ্গীত বাদ্যযন্ত্র প্রস্তুত করা হয়, যেগুলি বিদেশের বাজারে প্রচুর পরিমাণের মূল্যবান। বিভিন্ন আসবাবপত্র যা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মূল্যে এই সাধারণ বাজারে বিক্রি হয় সেগুলো মূলত তৈরি হয় লাল চন্দনের কাঠ থেকে। অ্যাফ্রোডেসিয়াক নামক একটি মেডিসিন তৈরি করতে এই লাল চন্দন ব্যবহার করা হয়, যা আদতে সেক্সুয়াল ডিজায়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়াও মহিলাদের ত্বকের গ্লো এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে লাল চন্দনের পাউডার ব্যবহার করা হয় অথবা সেখান থেকে প্রস্তুত করা জেল ব্যবহার করা হয়। সবচেয়ে বড় বিষয় হলো, উন্নত দেশগুলিতে যে ক্যাপসুলের মোড়ক তৈরি হয়
সেখানে লাল চন্দনের কাঠ ব্যবহার করা হয়। এছাড়াও আমরা যে ইজিপসিয়ান সভ্যতায় মমি পড়েছিলাম, সেখানে সেই মমির দেহকে সংরক্ষণ করতে এবং সেটা দুর্গন্ধের হাত থেকে রেহাই পেতে লাল চন্দনের মোড়ক দেওয়া হয়। হিন্দু ধর্মের দেবদেবীর পূজার্চনার সময় অনেক ক্ষেত্রে লাল চন্দনের কাঠ ব্যবহার করা হয়। তাহলেই স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে এই দেশে লাল চন্দন নিয়ে এত বেশি মাথা ব্যথার কারণ। একটি কাঠকে তার ঠিকঠাক আয়তনের গুঁড়িতে পরিণত হতে গেলে 30 থেকে 40 বছর প্রয়োজন হয়, কিন্তু পক্ষান্তরে এতগুলো ব্যবহারিক উপকারিতার জন্য তার ডিমান্ড কিন্তু সবসময় একটা উঁচু লেভেলে থাকে। এই ছিল দাক্ষিণাত্যের লাল চন্দন এবং চন্দনদস্যু বীরাপ্পানের কাহিনী। চীনের যে নতুন এআই টেকনোলজি অর্থাৎ ডিপসিক R1 নিয়ে অলরেডি এই চ্যানেলে একটি ভিডিও পাবলিশ হয়েছে। ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই এই আই বাটনে ক্লিক করুন, অথবা ডেসক্রিপশনেও ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন। এইরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বীরাপ্পান সম্পর্কে আপনাদের কী অভিমত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান।